Hey guys, Assalamu alaikum. Myself Boy Zaratoresh and welcome to another video. তো অনেকে আমাকে টিকটকে বলতেছেন আমার ব্লগ নাকি আসে না, আমার ব্লগের জন্য নাকি আপনারা ওয়েট করতেছেন। তো যাই হোক, ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আমি রেগুলারলি ব্লগ করবো। তো যাই হোক, সবার কি অবস্থা, আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটা তেমন বিশেষ কিছু না, আমার লাইফের কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো বলবো, কারণ মনে অনেক দুঃখ আছে যেগুলা নিয়ে অনেকেই মজা করবে, অনেকেই আফসোস করবে। তো শুরু করি প্রথম থেকে। আমার বাবা যখন 6 মাস, তখন আমার দাদুকে হারাইছে। আর আমার বাবা ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসাটা তেমন পায় নাই। তো উনি 14 বছর বয়সে বিদেশে চলে গেছিল, এই জর্ডানে। তা এদিকে আমার মা, যিনি আমাকে জন্ম দিছে, উনি হচ্ছে ফিলিপাইনের একজন মানুষ। আর ফিলিপাইনি তো জানেনই, সবাই খ্রিস্টান। তো ওখানে ওনার একজন হাজবেন্ড ছিল এক সময়, উনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, নাকি কার অ্যাক্সিডেন্টে। কিভাবে হয়েছে সেটা জানি না, মায়ের থেকে একটু শুনছি খালি। তো ওই ঘরে, মানে আমরা যে নোয়াখালীতে বলি আগের ঘর হরের ঘর, তো ওনার ওই ঘরের 5 জন সন্তান। তো ওই সংসারটা অনেক, মানে কষ্ট করে চলতেছিল। তো ওই কষ্টটা দূর করার জন্য আমার মা প্রবাসে চলে গেছে, জর্ডানে। আমার বাবা আগে গেছে, তারপর যখন উনি, আমার বাবা 25 বছর বা 26 বছর বয়স, তখন উনি, আমার মা জর্ডানে গেছিল। তো আমার বাবার সাথে দেখা হয়েছে, তাদের বিয়ে হয়েছে। আমি আর আমার বোন রাহমা হয়েছিলাম, জান্নাতুল রাহমা। ও হচ্ছে বড়, আমি হচ্ছে ছোট। তো আমরা জমজ হয়েছিলাম আর কি। তো ওর হার্টের সমস্যা ছিল, তাই ও মারা গেছে। তারপরে আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। আর বিদেশি মহিলাদের অভ্যাস তো জানেন তো, বাচ্চাদেরকে লালন পালন তেমন করতে পারে না। যেমন আমাদের বাংলাদেশে দেখা যায় মায়েরা তাদের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে, বা সন্তানকেই তারা লালন পালন করতে থাকে। আমাদের বিদেশে ওখানে তেমন কোনো মায়েরা তেমন ইয়ে করে না, অথবা বাবা করবে, না হলে কাজের লোক করবে। তো যাই হোক, তারপরে আমার মার অনেক ইচ্ছা ছিল আমি আর আমার বাবা সহ যেন আমাদের নানার দেশে চলে যায়, যেমন ফিলিপিনিতে। আর আর আমার বাবা চাইছিল যে আমার মা আর আমি সহ যেন আমাদের বাংলাদেশে আসি। তো এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, অনেক কিছু হয়েছে। তো তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তো ওই দেশের আইন হিসাবে বাবার কাছে সন্তান থাকে, আমাদের বাংলাদেশে যেমন হয় আর কি। তো আমি আমার বাবার কাছে 5 বছর ধরে রয়েছিলাম একসাথে। আমাকে এই 5 বছর বয়সে আমার মা চলে গেছিল। তো যখন আমার 10 বছর বয়স হয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের বাংলাদেশে আসা উচিত। তো আসলাম। আমার বাবা তো 5 বছর থেকেই দেখতেছে যে আমার একটা মা দরকার। তো উনি ওই অভাবটা দূর করার জন্য একটা বিয়ে করছে, একটা মহিলাকে। তো ওই মহিলাটা তেমন ভালো ছিল না। উনি এই 10 বছর ধরে সংসার করছে, আমাকে তেমন সন্তানের হিসেবে দেখতো না। আমি যদি মা বলতাম, উনি বলতো যে তুই আমার মা ডাকিস না, এটা কোনো কথা। আর আমি ছোটবেলা থেকে আল্লাহর কাছে বলতাম, আমি তখন, আমার মা খ্রিস্টান হোক সমস্যা নেই, কিন্তু আমি আমার বাবার সূত্রে আমি মুসলমান হয়েছি। তো আল্লাহর কাছে
খুব কান্নাকাটি করতাম যখন 5 বছর বয়স। তখন বলতাম আমার মা চলে গেছে, আমার নতুন মা এনে দাও, নতুন মা এনে দাও। তখন আমি বুঝতাম না, আমি বলতাম নতুন মা এনে দাও। তো নতুন মা এনে দিছে ভালো কথা, কিন্তু মহিলাটা তেমন ভালো ছিল না। আমি মা ডাকা বা মায়ের ভালোবাসা পাওয়া সেটা পাইনি আমি। তো এরকম কেটে গেল 10 বছর। তো বাবা এরকম নির্যাতন করতো, মানে এই 10 বছর ধরে অনেক নির্যাতন করতো অনেক। তো ওই কষ্টগুলা আমি সহ্য করতে পারতেছিলাম না 10 বছর ধরে। তো আমার বাবার কাছে অনেক রিকোয়েস্ট করে একটা ফোন কিনছিলাম, যেটা অনেকেই টিকটকে দেখেন যে আমি আর একটা ফোন দিয়ে ভিডিও করতাম অপ্পো। তো ওটা দিয়ে আমি ফোন করতাম বাবাকে যে বাবা এমনি এমনি 10 বছর ধরে আমি ওনার নির্যাতন সহ্য করছি, আমি আর পারতেছি না, তুমি কিছু একটা করো। আমি জানতাম, আমার মনে জানা ছিল যে আমার বাবা এই কথা শুনে স্টপ করবে। তো সেটাই হলো, বড় ধরনের স্টপ করছে এই কথা শুনে চিন্তা করতে করতে। কি আর বলবো, বলার কিছু নেই। তারপর অনেক কষ্ট মষ্ট করে আমি আমি আর আমার ফুফু আর ভাইয়া মিলে অনেক রিকোয়েস্ট করে ওই দেশ থেকে আনছি আমরা, জর্ডান থেকে। আমি বলছি বাবা তোমার তো স্ট্রোক হয়েছে, তুমি ওই দেশে থাকার দরকার নেই, তুমি বাংলাদেশে চলে আসো, সমস্যা নেই, আমরা ডাল ভাত হলে ডাল ভাত খাবো। তো অনেক কষ্ট মষ্ট করে বুঝিয়ে আমরা আনছি, কারণ তখন যদি না আনতাম তো উনি ওখানেই চিন্তা করতো বেশি, আর উনি উল্টাপাল্টা কাজও করতো। তো যাই হোক, দেশে আসার পরও শান্তি পায় নাই। সৎ মায় খালি টাকার চিন্তা, তারপরে যাই কিভাবে খাবে সেই চিন্তা, সংসার কিভাবে চালাবে। আর ডাক্তার তো বলছিল যে বাবার মাথায় কোনো টাকার চিন্তা যেন না আনে। তবুও আনতো, আমি কিছু বলতাম না। তো ঘরে অনেক চিল্লাচিল্লি হইতো, অনেক চেঁচামেচি হইতো, আমি কিছু বলতাম না, আমি জাস্ট চুপ। তো আর আমি তখন মেট্রিক পরীক্ষা দিতেছিলাম, মানে এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষা দেওয়ার সময় অনেক চিল্লাচিল্লি হইতো ঘরে। তো ঘরে যদি শান্তিটা না হয় তাহলে পরীক্ষার উপরে কনসেন্ট্রেট দেওয়া যায় বা মনোযোগ দেওয়া যায়, দেওয়া যায় না। তো অনেক কষ্ট মষ্ট করে এসএসসি পরীক্ষাটা দিলাম, আলহামদুলিল্লাহ আমি পাসও করছি। 3.19 অনেক কষ্ট করে করছি আমি নাম্বার। তো আমার অনেক ইচ্ছা ছিল, আমার বাবারও অনেক ইচ্ছা ছিল আমি যেন অনার্স মাস্টার্স এগুলো ফার্স্ট করি। তো তখন থেকে আমার মা আমার অনেক জ্বালাইতো, বলতো যে তোর খরচটা আমি চালাতে পারবো না, আমরা চালাতে পারবো না, তুই নিজে একটা চাকরি ধর। তো ওই কথাগুলো আমার অনেক খারাপ লাগছে। তাই তাই আমি বের হয়ে আমাদের চর্মগঞ্জ বাজারে একটা কসমেটিক দোকান আছে একজন মহিলার, তো এখানে ঢুকছি। ঢুকে এই 3 মাসের কাছাকাছি কাজ করছিলাম। তো যখন 3 মাসের কাছাকাছি হয়েছে, মাত্র 10 দিন রয়েছে আর কি। তো হঠাৎ করে এই শুক্রবার শুক্রবার মানে যখন আমাদের মসজিদে বা বিভিন্ন মসজিদে খুতবা হয় বা বিভিন্ন ওসিয়ত বলা হয়, তো তখন একটা ফোন আসছে আমার ফোনে। তো আমার ফুফু ফোন দিছে। ফুফু ফোন দিয়ে বলতেছে তোর মা পালাই গেছে, জিনিসপত্র নিয়ে তোর বাপ এখন একলা, তুই তাড়াতাড়ি যা। তো আমি অনেক জোর জবরদস্তি করে বের হয়েছি, চাকরিও ছাইড়া দিছে। তো ঘরে আসি দেখি আমার বাবা ফ্লোরে বসে আছে একদম, মানে মনে হচ্ছে যেন সবকিছু হারাই ফেলছে এই অবস্থা। তো বাবারা অনেক কষ্ট করে খাটে বসাই, বলছি যে কি হয়েছে। কয় তোর মা তো সবকিছু নিয়ে পালাইছে, এখন আমাদের কি হইব। এসব কিছু বলতে বলতে মানে উনি অনেক চুপচাপ হয়ে গেছে। তখন আমার মাথায় মানে একটা হচ্ছে যে উনি দ্বিতীয় স্ট্রোক করে ফেলছে।
তো যাই হোক, আমরা চট্টগ্রাম নিছি। তো ডাক্তার বলছিল যে শেষ সময়, বেশি দিন হয়তো বাঁচবে না দ্বিতীয় স্ট্রোক করলে। তো অনেক ভালো চলতেছিল। তো আমার কলেজের ফার্স্ট দিন ক্লাস। তো আমি যাব, বাবারে বলছিলাম যে বাবা আমি যাই। ও আল্লাহর হাওলা, তুই যা। তো গেছি সুন্দর মতো, যাই আসার সময় ঘরে আসি দেখি উনি আবারও সেই সেম ফ্লোরে বসে রয়েছে, এই চেয়ারের সামনে। তো আমি আবার অনেক কষ্ট করে উঠাই চেয়ারে বসাইছি, বলছি যে কি হয়েছে বাবা, এরকম মন খারাপ কেন? তো উনি বলছে যে তোর নানার বাড়ি থেকে কল আইছে, তোর মা নাকি আর কোনোদিন আইবো না কাবিনের টাকা দিতে। আর ডাক্তার অনেকবার মানা করছে যে ওনার মাথায় কোনো টেনশন না আনতে। তো যাই হোক, বাবারা আরো কি কি বলছে আমি নিজেও জানি না, কারণ আমি কলেজে ছিলাম। তো সেই দিন থেকে মানে তৃতীয় স্ট্রোক করছে। আমরা ডাক্তারের নিয়ে গেছি, আমরা অনেক দৌড়াদৌড়ি করছি। তারপর বাবার সবকিছু আমি পরিষ্কার করতাম, সবকিছুই আমি করতাম। যেখানে শেষ সময়ে স্ত্রীরা নাকি স্বামীর সেবা করে। তো যাই হোক, মানে অনেক কষ্ট মষ্ট করে আমি বাবার ইয়ে করছি। আর বাবার এমন অবস্থা হয়ে গেছে যে বেশি চিন্তা করলে মানুষের যেমন হয় আর কি। আর ডাক্তারে বলে না, চিন্তার রোগের ওষুধ নেই, তো এই অবস্থা। তো ওনারা শোয়াইলে, শোয়ার থেকে উঠাইলেই মানে চামড়াগুলা এই রাবারে লেগে যায়, এমন অবস্থা হয়ে গেছে। কি আর বলবো, বলার বাইরে। তখন অবস্থাটা অনেক খারাপ। তো যখন বাবার নিঃশ্বাস চলে যাচ্ছে, তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, ওনার হাত ধরে বসেছিলাম। তো আমার ভাবি বলতেছিল, মানে আমার জ্যাঠতো ভাইয়ের বউ, উনি বলতেছিল তোর মায়ের জন্য ক্ষমা চা। আমি মনে করছিলাম আমার সৎ মায়ের জন্য। তো আমি বলছি না, আমার রু গেল, আমি ওনার জন্য ক্ষমা করব না। তো আমার ভাবি বলছিল যে না, তোর আপন মায়ের জন্য ক্ষমা চা। আমার আপন মা তো তেমন কিছু করেনি। তো আমি পানির গ্লাসটা নিছি, তারপর চামিচটা নিছি, মানে চামচ। তো ওনার মুখে পানি দেওয়ার সাথে সাথে আমি বলতেছি, বাবা আমার আপন মা তো তোমার সাথে কিছু করে নাই, জাস্ট একটু ঝগড়াঝাটি হয়েছে, যা হয়েছে এটার জন্য ক্ষমা করে দেওয়া তাকে। তো তখন বাবা হঠাৎ করে মানে কেঁপে উঠে কেঁদে উঠছে, মানে চোখের পানি পড়ছে অনেকটা। তো দ্বিতীয়বারও দিছি, সেম কথাও বলছে, তখনও মানে কেঁদে দিছে। তৃতীয়বার যখন দিছি তখন উনি হেসে উঠে আস্তে চুপ হয়ে গেছে। তখন মানে বুঝা গেছে যে বাবা আমার হাতের শেষ পানি খেয়ে উনি চলে গেছে এখন। তো তখন থেকে আমার লাইফ কিভাবে যায়, কি দিন যায়, কি রাত যায়, সেটা আমি জানি। আর মানুষ এটা নিয়ে মজা নেয়। তারপরে কি বলবো, অনেকে জিজ্ঞেস করে তোর বাপের বস্তা ভরা টাকা কোথায়, তোর বাপের সম্পত্তি কোথায়, তোর বাপের এটা কোথায় সেটা কোথায়। এগুলো নিয়ে জিজ্ঞেস করলে আমার এমনি খারাপ লাগে। কি বলবো। আর এমন কিছু মানুষও আছে, তাদের রূপ, আসল রূপ আমি দেখে দিছি। যে আমার বাবা বেঁচে থাকার সময়, আমার বাবা যখন টাকা ছিল, তখন সবাই মানে আমার খোঁজ খবর নিত। আমি যখন মাদ্রাসায় যেতাম, আমি তখন মাদ্রাসায় পড়তাম। তো যখন আমি মাদ্রাসায় যেতাম, তো সবাই আমার সবাই আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো, কিরা তোর কোথায় যাস, মাদ্রাসায় নি, এন তেন, এগুলো বলতো। এখন আমার সামনে দিয়ে সবাই হাঁটতে যায়, কিন্তু তারা আমার দিকে তাকায়ও বলে না যে ভালো আসোস। হাই রে, মানে টাকা থাকলে সব থাকে, আর টাকা না থাকলে নাই। এটা আজ দেখলাম আর কি। মানে এই বাবা মরার পর থেকে আমি সবাইকে চিনে নিলাম।
তো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, তোরা একবার আমার ভিতরটা বা আমার কষ্টটা বুঝে দেখ। যদি তোদের সাথে এরকম হয়, তোরা কি করতি? হয়তো সে সেই সময় গলার মধ্যে মানে ফাঁসি দিয়ে মরে যাইতি আমার বয়সের মানুষগুলো। আমি ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাই নাই, বাবার ভালোবাসা ঠিক মতো পাই নাই, তারপরে সুখ জিনিসটাকে আমি আজ পর্যন্ত জানি না। হাসিটা তো বাবা মরার পর থেকেই কেড়ে নিছে, মানে বাবা অসুস্থ হওয়ার পর কোনোদিন হাসিও নাই, সবার সাথে মিথ্যা হাসি দেখাইতেছে। আর তোরা মানে হাসাহাসি করতেছিস। আর আমাদের এলাকায় বিভিন্ন এলাকায় আছে যে এমন মানুষও আছে যারা এটা নিয়ে মজা করে। ধরেন ধরেন ওরা আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ব্যাপারে সব জেনে, তারপর সারা এলাকায় বলবে মেয়েটা এটা হয়েছে, মেয়েটার ওটা হয়েছে, এটা নিয়ে হাসাহাসি করে। রে ভাই, তোদের সাথে যদি হয়, তোরা কি নিজের মুখ দেখাতে পারবি? হ্যাঁ, তোদেরকে কিছু বলার নেই। শুধু একটা কথাই বলি, তোরা একবার কল্পনা কর, যদি লাইফে কোনোদিন আমার বয়সে থাকার সময় যদি তোদের সাথে এরকম হইতো, তোদের কি অবস্থা হইতো সেটা বুঝ। ধর, তোদের জায়গায় মানে তোদের জায়গায় আমারা রাখছস, আর আমার জায়গায় তোরা আসস। এটা দিয়ে কল্পনা করে দেখ যে তোদের লাইফে কি অবস্থা হইতো। না আছে ভাই, না আছে বোন, না আছে মা, না আছে বাবা, না আছে কোনো আত্মীয় স্বজনের তেমন গার্জিয়ান। এখন আমি একা ঘরে থাকি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, নিজেরে শক্তভাবে রাখছি, মানে মানুষ চিনে ফেললাম আমি। তো এইগুলা বলার কারণ হইছে, অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে আমার আব্বুর কিছে, আমার আম্মুর কিছে, বা অনেকেই বলেন যে মানে এগুলা নিয়ে কথা বলার জন্য। তো আমি ভাবলাম যে যেহেতু সবাই আমার পার্সোনালিটি কিছু জানতে চায়, তা আমি বলে দিই, আমি অনেক একা ভাই। অনেকে আমাকে নিয়ে মজা করে, আলহামদুলিল্লাহ করো। অনেকে আমাকে নিয়ে রোস্টও করে। ভাই, তোর আমার হৃৎপিণ্ডর ভিতরে দেখ, আমার হৃৎপিণ্ড পুরো ছিঁড়ে ফিরে মানে এক অবস্থা। আমি নিজে কিভাবে চলি সেটা আমি জানি। তো সেই মানুষদেরকে বলতে চাই, তোরা আমার যোগাযোগ করস না বা আমার ব্যাপারে কিছুই জিজ্ঞেস করস না, আলহামদুলিল্লাহ। একদিন তোদের এরকম হবে, এটাই ভেবে রাখিস। একদিনও তো ওদের খারাপ সময় আসবে, তখন আমার ফেসটা মনে পড়বে। তো সবাই ভালো থাকবেন, এটাই ব্লগ রইলো। ইনশাল্লাহ আরো ভালো ভালো ব্লগ আসবে। তো আল্লাহ হাফেজ।